আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের ২৭তম ক্লাসে। আজকে আমরা ৯১০ থেকে শুরু করে ৯১১ থেকে শুরু করে ৯৪৫ পর্যন্ত এই ৩৫টি প্রশ্ন আ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ব। তো নিশ্চয়ই আপনারা বরাবরের মতোই সাথে থাকবেন। আমরা এই জার্নির প্রায় শেষ পথে আছি। তো দেরি না করে শুরু করব ক্লাস এবং আপনার জন্য ১ম প্রশ্ন যেটি আছে সেটি দেখে নিব। তাহলে আজকের দিনের ১ম প্রশ্ন আপনার জন্য সেটি হচ্ছে যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে বিভিন্ন গবেষণা যে প্রতিষ্ঠান আছে সেগুলোর অবস্থান সম্পর্কে অবশ্যই আ খুব ভালো ধারণা রাখতে হবে। যেমন নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়, মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়, ইভেন মাছেরও অনেক ধরনের প্রকার আছে যেমন লোনা পানির মাছ, মিঠা পানির মাছ, সামুদ্রিক মাছ এরকম আলাদা, আলাদা যে আ আ ক্যাটেগরি আছে। এছাড়া ডাল গবেষণা, ইক্ষু গবেষণা, মশলা গবেষণা এগুলো খুব ভালো করে জানতে হবে কোনটা কোথায়। তো আজকে আমরা জানবো বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? উত্তরটা হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। ঠিক আছে? অনেকে সালাম দিয়েছেন। সালামটা নিই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আপনারা কেমন আছেন সেটাও জানাবেন। ২য় নাম্বার প্রশ্নে চলে যাব আজকের ক্লাসের। বাংলাদেশে তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি? বাংলাদেশের প্রধান শিল্প পণ্য এখন গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প বা তৈরি পোশাকের আ সবচেয়ে বড় বাজার কোনটি? বাংলাদেশ সবচেয়ে বেশি একক দেশ হিসেবে কোন দেশে তাদের গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করে? এটাই হচ্ছে প্রশ্ন। উত্তরটা যুক্তরাষ্ট্র। দেখেন আমরা বাংলাদেশিরা মার্কেটে গেলে বিভিন্ন দেশ চাইনিজ, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ, ব্রিটিশ এরকম মানে প্রোডাক্ট খুঁজি যে ওই দেশের প্রোডাক্টগুলো ভালো। বাট আমেরিকা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে দেশ, তারা পোশাক পরে বাংলাদেশের তৈরি পোশাক। তবে ব্যাপারটা এরকম নয় যে আমরা বাংলাদেশে যেই ধরনের বাংলাদেশ আমাদের জন্য যে ধরনের পোশাক তৈরি করে, আমেরিকার জন্য ওই সেম পোশাক তৈরি করে, ব্যাপারটা এমন না। তবে আমেরিকা সহজ শ্রমিক এবং উৎপাদন খরচ কম হওয়ায় বাংলাদেশে অর্ডার করে এবং বাংলাদেশ থেকে এই গার্মেন্টস প্রোডাক্টগুলো কিনে। ঠিক আছে? তাহলে আমরা জেনে নিলাম বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে জার্মানি। দ্বিতীয় একক বৃহত্তম দেশ হচ্ছে জার্মানি, আর সংগঠন বললে ইউরোপিয়ান ইউনিয়ন। পরের প্রশ্নে যাব। কোন দেশের মুদ্রাকে গ্রিন মানি বা গ্রিন ব্যাক বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আহ, কোন দেশের মানিকে, মুদ্রাকে গ্রিন মানি বলা হয় বা গ্রিন ব্যাক বলা হয়? অ্যান্সারটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের এই যে গ্রিন মানি বা গ্রিন ব্যাক বলা হয় কাকে? ডলারকে, মার্কিন ডলারকে। মার্কিন মার্কিন ডলারকে গ্রিন মানি বা গ্রিন ব্যাক বলা হয়, মনে রাখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রার নাম, পৃথিবীতে কয়েকটি মানে মানে দেশে বা আমাদের পরীক্ষায় পৃথিবীর কয়েকটি দেশের মুদ্রার নাম ঘুরে ফিরে পরীক্ষায় আসে, তার মধ্যে একটি হচ্ছে আর্জেন্টিনা। আমরা আজকে মুদ্রা সংক্রান্ত ৩টি বা ৪টি প্রশ্ন জেনে নিব। তার মধ্যে একটি আমরা অলরেডি জেনেছি যে ইউকে কি বলে ইউএসএ বা আমেরিকার মুদ্রার নাম হচ্ছে গ্রিন মানি বা গ্রিন ব্যাক, যাকে আমরা ডলার নামেই চিনি। তার আরেকটি নাম হচ্ছে গ্রিন মানি। আর এইখানে প্রশ্ন দেখতে পাচ্ছি আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকার একটি দেশ আর্জেন্টিনা। এই দেশের মুদ্রার নাম কি? আনসারটা হচ্ছে পেসো। লিরা, ডলার হচ্ছে আমেরিকা সহ আরো বেশ কয়েকটি দেশের মুদ্রার নাম ডলার। লিরা তুরস্কের মুদ্রার নাম, পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রার নাম। মনে থাকবে, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। পরের প্রশ্নটাও মুদ্রা সংক্রান্ত। আর্জেন্টিনার আহ, কাছে না, ঠিক আমেরিকার পাশের দেশ মেক্সিকো, উত্তর আমেরিকার শেষ দেশ দক্ষিণ দিকে মেক্সিকো। এই মেক্সিকোর মুদ্রার নাম কি? এটিও কিন্তু অনেকবার আসে। যে কয়েকটি দেশের মুদ্রার নাম ঘুরে ফিরে আসে তার মধ্যে একটি হচ্ছে মেক্সিকো, আর্জেন্টিনা, আমেরিকা, ভুটান, তুরস্ক, চীন, তারপরে হচ্ছে মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান,
রাশিয়া, এরকম 15-20টা দেশ আছে যাদের মুদ্রা সম্পর্কে পরীক্ষায় এখনো প্রশ্ন আসতে দেখা যায়। দেখেন 2020 সালে এই প্রশ্নটি এসেছে সামরিক ও ভূমি অধিদপ্তরের জুনিয়র জুনিয়র শিক্ষক এই পরীক্ষায়, এবং এইটারও আনসার হচ্ছে পেসো। আর্জেন্টিনা এবং মেক্সিকো দুটি দেশের মুদ্রার নামই হচ্ছে পেসো। এবার শুধু এই দুটি দেশের মুদ্রার নামই যে পেসো ব্যাপারটা এরকম নয়, আরো বিশ্বে কিছু দেশ আছে যে দেশগুলোর মুদ্রার নাম হচ্ছে পেসো। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম মেক্সিকোর মুদ্রার নাম পেসো। পরেরটা ভৌগোলিক উপনাম। ভৌগোলিক উপনাম থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি আজকের ক্লাসে। ভৌগোলিক উপনাম, সোম বলেছেন উত্তম দেবনাথ, সোম ভুল হয়েছে, পেসো হবে। ঠিক আছে, দুইটাই পেসো। কোন নগরীকে বিশ্বের রাজধানী বলা হয়? বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? ভৌগোলিক উপনাম, অনেক মজার এবং গুরুত্বপূর্ণ টপিক। এই ভৌগোলিক উপনাম থেকে আপনাকে প্রায় সবগুলোই জানতে হবে। দেখেন, বিশ্বের রাজধানী বা পৃথিবীর রাজধানী বলা হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরকে। নিউ ইয়র্ক শহর এত বড় এবং সেখানে এত কিছু পাওয়া যায়, এবং মানে যার জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমেরিকার রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি, বাট আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসির চেয়েও নিউ ইয়র্ক বড় শহর। এবং নিউ ইয়র্কের বিশ্বের রাজধানী বলার আরেকটা কারণ হচ্ছে ওখানে কিন্তু জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, যেই জাতিসংঘ বিশ্বকে মোটামুটি রাজনৈতিক অর্থনৈতিকভাবে পরিচালনা করে থাকে। তাহলে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে। পরের প্রশ্ন, কোন শহরকে বিগ অ্যাপেল বলা হয়? মানে একটা শহর আছে যে শহরকে বিশাল একটা আপেলের সঙ্গে তুলনা করা হয়, দেখতে সাইজটা অনেকটা বিশাল একটা আপেল আকৃতির। এই বিগ অ্যাপেলও বলা হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরকে। মনে থাকবে, বিশ্বের রাজধানী এবং বিগ অ্যাপেল এই দুটি ভৌগোলিক উপনামেই ডাকা হয় আমেরিকার শহর নিউ ইয়র্ককে। আচ্ছা, ভৌগোলিক উপনাম থেকে আরেকটি প্রশ্ন আমরা জেনে নিব, বাজারের শহর বলা হয় কোনটিকে? মানে বাজার তো বাজার, আবার শহর মানে শহরের মধ্যেই বাজার, অনেক বাজার। হ্যাঁ, বাজার বলতে আমরা কি বুঝি? মানে বাংলাদেশের প্রত্যেকটা শহরেই এক একটা করে বাজার থাকে। ঠিক আছে, তো এমন একটা শহর যে শহর শুধু শহরই নয়, শহরে প্রচুর পরিমাণে বাজারও আছে এবং প্রাচীন কাল থেকে এটি। এবং এই শহরের নাম হচ্ছে কায়রো। কায়রো কোন দেশে যেন? মিশর। কায়রো হচ্ছে মিশরের একটি শহর। এই মিশরের শহর কায়রোকে বলা হয় বাজারের শহর। মনে থাকবে, মনে রাখতেই হবে। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, কোন সালে বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়? গণভোট, বাংলাদেশে প্রথমে গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। এ পর্যন্ত বাংলাদেশে 3বার গণভোট হয়েছে। এ পর্যন্ত গণভোট হয়েছে 3বার। 1 1977 সালে, 2 1991 সালে, এবং 3 2026 সালে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে প্রথম গণভোট হয়েছিল 1977 সালে। গণভোট একটি ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায়, এবং এই জিনিসটা আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। পরের প্রশ্নে চলে যাই, কোন কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়? কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট নাকি হাই কোর্ট? উত্তরটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। কি? সুপ্রিম কোর্ট কি? সর্বোচ্চ আদালত। যেই আদালতের রায়ের বিরুদ্ধে আর অ্যাপিল করার কোনো সুযোগ থাকে না, সেটি হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এবং এই সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানেরও কিন্তু অভিভাবক। এবার প্রশ্ন হচ্ছে, কোর্ট অফ রেকর্ড কেন বলা হচ্ছে? এই যে রেকর্ড শব্দটা কেন বলছি আমরা, এটার উত্তর হচ্ছে কারণ কারণ এ আদালতের সমস্ত বিচারিক কার্যক্রম নথি
দলিল স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে যদি কোনো বিচারের ক্ষেত্রে গিয়ে বিচারকগণ দ্বিধায় পড়েন, সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে এই আদালতে ওই সেম ধরনের কেসে কি ডিসিশন নেওয়া হয়েছিল সেটা সাক্ষ্য হিসেবে বা উদাহরণ হিসেবে গৃহীত হয়। বুঝতে পেরেছি? ধরেন এমন একটা পরিস্থিতি, এমন একটা মানে বিচার করা হলো যেটা অধস্তন আদালতগুলো বিচার করতে গিয়ে রায় দিতে দ্বিধাবোধ করছে বা সমস্যার সম্মুখীন হয়েছে। তখন তারা দেখবে যে সুপ্রিম কোর্ট এই সেম কেস নিয়ে কি ধরনের রায় দিয়েছে। এজন্যে এই সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। পরের প্রশ্নে যাব আমরা। বলাকা কোন ফসলের একটি নাম? বাংলাদেশের ফসলের উন্নত জাতের নাম এর আগেও আমি আপনাকে বলেছি যে উন্নত ধরনের জাত যেগুলো আছে সেগুলো জানতে হবে কোনটা কিসের জাত। যেমন মধুবালা তরমুজের জাত, তারপরে হচ্ছে আপনার মহানন্দা নদী ছাড়া আমের জাত। এরকম ভাবে বলাকা, দোয়েল, শাপলা, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুরি, ইত্তরা, কুফরি ইত্যাদি ফসলের নামগুলো আপনাকে জেনে রাখতে হবে। এখানে বলাকা আছে। বলাকা বাংলাদেশের উন্নত জাতের একটি গমের নাম। বাংলাদেশে বাহার, মানিক, রতনের সাথে সাথে বলাকা একটি উন্নত জাতের গমের নাম, মনে রাখতে হবে। নেক্সট, কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা, সাঁতার কাটা পুকুরে কি সহজ, খালে, নদীতে নাকি সাগরে? আপনারা কি সাঁতার কাটতে জানেন? এই মুহূর্তে যিনি ক্লাস দেখছেন, যারা ক্লাস দেখছেন, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো যে আপনারা সাঁতার কাটতে জানেন কিনা। মানে আমাকে একদিন আমার এক মানে ফ্রেন্ড বলল যে মানে সাঁতার কাটতে জানি কিনা। তো আমি মানে অনেকদিন আগের ঘটনা, আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম এটা আবার কেমন কথা, সাঁতার কাটতে জানে না এমন মানুষ আছে নাকি? তো তখন আমি জানতাম না যে আমাদের দেশে বহু মানুষ আছে যারা সাঁতার কাটতে জানে না। বিশেষ করে শহরের যারা ছেলে মেয়ে তারা তো পুকুর, খোলা পুকুর পায় না, সো সাঁতার কাটা শেখা তাদের জন্য একটু টাফ। এছাড়া এখন গ্রামেও যাদের বাড়ি, গ্রামে যাদের বেড়ে ওঠা, তারাও কিন্তু সাঁতার কাটতে জানে না। কারণটা হচ্ছে অদ্ভুতভাবে আমি খেয়াল করি মানে আমাদের গ্রাম সহ প্রত্যেকটা এলাকায় মানে ফসলের মাঠকে পুকুরে রূপান্তর করা হচ্ছে, অনেক বড় বড় পুকুর হচ্ছে, কিন্তু সাঁতার কাটা ব্যবস্থা নাই। এই পুকুরগুলোতে মাছের খাবার দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, যেগুলো পানির মান নষ্ট করছে এবং সেই পানিগুলোতে নামলে চর্মরোগ হয়। এরকম পানি থাকার কারণে বর্তমানে যারা ছেলে মেয়ে এরাও সাঁতার কাটতে পারছে না, সাঁতার কাটা জানে না। তো ওইটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে আপনি সাঁতার কাটতে পারেন কিনা। পারলে হ্যাঁ পারি, আর না পারলে পারি না, সেটা একটু লিখবেন কমেন্টে, আমি দেখবো পরে। আর এইটার অ্যান্সার হচ্ছে সাগরে। কেমন হলো না? পুকুর খুব ছোট্ট জায়গা, তার চেয়ে একটু বড় জায়গা খাল বা নদী, এইখানে সাঁতার কাটার চেয়ে বিশাল সমুদ্রে সাঁতার কাটা সহজ, এটা কেমন কথা হলো? হ্যাঁ, এটাই আসল কথা। কারণটা কি? কারণ সাগরের জল বা পানি লবণাক্ত, লবণাক্ত আর লবণাক্ত পানি ঘন ঘন ও ভারী হয়। হ্যাঁ, সমুদ্রের পানি কি হয়? লবণাক্ত হয়। এই আহ, লবণাক্ত পানির ঘনত্ব বেশি এবং এটি ভারী হয়। এই জন্যে পুকুর, নদী, খাল, বিল এদের চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। সেখানে মানুষ ডুবে যায়। এবার তো মনে প্রশ্ন আসবে, স্যার তাহলে সমুদ্রে তো এত মানুষ ডুবে যায়, মরে যায় কেন? সমুদ্রে ডুবে যায় যে জন্য, সেটা হচ্ছে স্রোতের বাঁক। হ্যাঁ, স্রোতের বাঁকের মধ্যে যদি কোনো মানুষ পড়ে তাহলে অবশ্যই সে ডুবে যাবে, এটাই স্বাভাবিক। বাট স্থির পানিতে ডুববে না সমুদ্রে কখনো মানুষ। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। বাংলাদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় কত সালে? শিক্ষার বিনিময়ে খাদ্য, বাংলাদেশে
এই যে প্রাথমিক শিক্ষার বিমুখতা থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য, স্টুডেন্টদের ফিরিয়ে আনার জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা, মানে স্কুলে যাবে, পড়াশোনা করবে এবং টিফিন পাবে, খাদ্য পাবে, এই যে ব্যবস্থা, এটা প্রথম করা হয় 1993 সালে। ঠিক আছে। আর একটা প্রোগ্রাম আছে আমাদের কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, ওইটা না কিন্তু, এটা হচ্ছে কাজের বিনিময়ে, কি বলে, শিক্ষার বিনিময়ে খাদ্য, এটা কিন্তু কাজের বিনিময়ে নয়, স্কুলের ব্যাপার এটা। তাহলে 1993 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি? গারো, মণিপুরী, রোহিঙ্গা, সাঁওতাল। দেখেন তো, খুব সহজ প্রশ্নটি। বাংলাদেশের স্থানীয় জনগণ নয় রোহিঙ্গা। রোহিঙ্গা আমাদের বাংলাদেশের স্থানীয় জনগণ নয়, তারা মিয়ানমারের আরাকান রাজ্যের বাঙালি অধিবাসী। তারা মিয়ানমারের জান্তা সরকারের অত্যাচারে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, কিন্তু তারা আমাদের স্থানীয় অধিবাসী বা জনগোষ্ঠী নয়। পরের প্রশ্নে যাব আমরা। বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? বাংলাদেশের এখানে যে 4টি জেলা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু অনেক কনফিউজিং। এখানে যে 4টি জেলার নাম আছে, মনে হতে পারে যে এই 4টি জেলার সঙ্গেই তো বাংলাদেশে ভারতের সীমানা আছে। রাজশাহীর সঙ্গে আছে, যশোরের সঙ্গে আছে, সাতক্ষীরার সঙ্গে আছে। তাহলে নেই কার সাথে? খুলনার সঙ্গে। খুলনা জেলা, বিভাগ কিন্তু নয়, ভালো করে খেয়াল করতে হবে। জেলা কথাটা আছে কি? জেলা, বিভাগ নয়। যদি বলতো বিভাগ, তাহলে বাংলাদেশের 2টি বিভাগের সীমানার সংযোগ নেই ভারত বা মিয়ানমারের সাথে। একটি হচ্ছে ঢাকা, আর একটি হচ্ছে বরিশাল। বাংলাদেশে ভারতের সাথে সীমানা নাই। বিভাগ যদি বলতো, তাহলে হতো ঢাকা আর বরিশাল। ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ, এই 2টি বিভাগের মানে মিয়ানমার এবং ভারতের সঙ্গে সীমানা সংযোগ নাই। কিন্তু যখন বলছে জেলা, তখন এই অপশন অনুযায়ী খুলনা হবে। অনেক জেলাই আছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। তার মানে 64টি জেলার মধ্যে 32টি জেলা সীমান্তবর্তী, আর 32টি জেলার অন্য কোনো দেশের সঙ্গে সীমানা নেই, তার মধ্যে একটি হচ্ছে খুলনা। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন, মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? সংসদীয় আসন মানে ভোটের সময় দেখবেন যে জেলায়, কোন জেলায় 5টি, কোন জেলায় 7টি, কোন জেলায় 8টি সংসদীয় আসন আছে। রাজশাহী 1, 2, চট্টগ্রাম 1, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 6, এরকম বিভাগ আছে। কিন্তু রাঙামাটি এমন একটি জেলা যেখানে মাত্র একটি, পুরো রাঙামাটি নিয়ে একজন এমপি আছেন। তার মানে কি, সংসদীয় আসন একটি, রাঙামাটি জেলা সেটি। পরের প্রশ্নে যাই আমরা। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? বিশ্বের কয়েকটি দেশের ভাষা সম্পর্কেও আপনাকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন করবে। তার মধ্যে একটি হচ্ছে মালদ্বীপ। একটি হচ্ছে কি? মালদ্বীপ। মালদ্বীপের ভাষার নাম হচ্ছে দিভেহি। দিবেহি, দিভেহি। হ্যাঁ, দিভেহি। মালয়, অনেকে মনে করতে পারেন মালদ্বীপের ভাষা মালয়, কিন্তু মালয় নয়। মালয় ভারতের একটি ভাষা, কি বলে যে মালয়, মালয়েশিয়ার ভাষা, ঠিক আছে, মালদ্বীপের নয়। আরবি তো মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ভাষা। হিন্দি ভারত সহ ভারতেরই মূল ভাষা, এবং অন্যান্য দেশেও হিন্দি ভাষাভাষী আছে। তো মালদ্বীপের ভাষার নাম হচ্ছে দিভেহি। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? এর আগেও আমি একটা ক্লাসে বলেছিলাম যে কোন ফলে কোন অ্যাসিড পাওয়া যায়, সেটি আপনাকে ভালো করে জানতে হবে। আমরা এর আগে লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, এটা জেনেছিলাম। এবার বলছে যে ম্যালিক অ্যাসিড কোথায় আছে? ম্যালিক অ্যাসিড আসলে আছে টমেটোতে। ম্যালিক অ্যাসিড কোথায় আছে? টমেটোতে। আমলকিতে কি অ্যাসিড আছে? আমলকিতে আছে অ্যাসকর্বিক। আঙ্গুরে আছে টার্টারিক। টার্টারিক। আঙ্গুর এবং হচ্ছে যে তেঁতুল, এই দুইটাতেই টার্টারিক অ্যাসিড থাকে। তাহলে টমেটোতে আমরা কি জানছি? এটা ম্যালিক। টমেটোতে থাকে ম্যালিক। লেবু, এখানে কমলা লেবু হোক আর যে লেবুই হোক, কমলা লেবু এবং ওই যে ছোট আমরা ভাতের সঙ্গে শরবত দিয়ে শরবত করে যেটা খাই, ওই এই দুইটা লেবুতেই সাইট্রিক অ্যাসিড আছে। কি অ্যাসিড?
সাইট্রিক অ্যাসিড আছে। আরেকটা যোগ করি, আপেল খুবই মানে পপুলার, মানে পরীক্ষায় আসে। আপেলে থাকে, এইটাতে থাকে ম্যালিক আর আপেলে থাকে স্যালিক। মনে থাকবে? আপনি যদি কমলা লেবু খান, কি বলে যে টমেটো খান, তাহলে পাবেন ম্যালিক অ্যাসিড, আর আপেল খাইলে পাবেন স্যালিক অ্যাসিড। মনে মনে রাখতে হবে এই লিস্টটা। এখান থেকে এই কয়েকটা যদি আপনি পড়তে পারেন তাহলে পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। এর সাথে ওই যে লেবু আছে, সাইট্রিক অ্যাসিড, ওটা অনেক বেশি আসে। পরের প্রশ্নে যাই। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে সংশ্লিষ্ট শব্দ বা জড়িত? বিভিন্ন খেলার সঙ্গে সংশ্লিষ্ট শব্দ সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া থাকতে হবে। আপনি আপনার কাছে যে বই আছে বই খুলে দেখবেন যে কাবাডি, হাডুডু, ভলিবল, ক্রিকেট, ফুটবল, টেনিস, লন টেনিস, এই প্রত্যেকটা খেলার সঙ্গে সংশ্লিষ্ট শব্দের একটা করে লিস্ট দেওয়া আছে। 8টা 10টা 15টা 20টা পর্যন্ত শব্দ আছে। এগুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া রাখতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডেভিস কাপ লন টেনিস এই খেলার সঙ্গে সম্পৃক্ত একটি শব্দ। ডেভিস কাপ, লন টেনিস। আচ্ছা, জেরিন আক্তার সাঁতার কাটতে পারেন, শিলামণি সহ অনেকেই পারেন, সেটা বলেছেন। খুবই ভালো। যারা পারেন না শিখে নেবেন, হ্যাঁ, যারা পারেন না সাঁতার শিখে নেবেন। সাঁতার মানে আপনার যতগুলো মানবিক দক্ষতা আছে তার মধ্যে অন্যতম একটা কিন্তু সাঁতার। সাঁতার পারা উচিত, কখন কাজে লাগে বলা যায় না, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন। হাইপোগ্লাইসোমিয়া কিসের অভাবে হয়? হাইপোগ্লাইসোমিয়া, আমি আগে একটু একটা ক্লু দিই। হাইপোগ্লাইসোমিয়া হচ্ছে ডায়াবেটিসের বিপরীত রোগ। ডায়াবেটিসের বিপরীত রোগ। ডায়াবেটিস মানে কোন পরিস্থিতিতে ডায়াবেটিস হয়? রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেড়ে গেলে তাকে আমরা ডায়াবেটিস বলি, তাই না? এর বিপরীত যদি হয় তার মানে কি? রক্তে গ্লুকোজ কমে যাওয়া। রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ যদি কমে যায় স্বাভাবিক মাত্রার চেয়ে, তাহলে ওই পরিস্থিতিকে বলা হয় হাইপোগ্লাইসোমিয়া। মনে থাকবে? এটা মনে রাখবেন যে ডায়াবেটিসের বিপরীত রোগ হচ্ছে হাইপোগ্লাইসোমিয়া। পরের প্রশ্নে যাই আমরা। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? চুক্তিটি হয়েছিল 1919 সালে। 1919 সালের 28 জুন চুক্তি হয়েছিল, ভার্সাই চুক্তি। এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে আর শেষ হয়েছিল 1919 সালে। মনে থাকবে, মনে রাখতেই হবে। পরের প্রশ্ন। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন? প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? আনসারটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। দেখবেন সরকার পক্ষে যত আইনি কর্মকাণ্ড পরিচালিত হয় সবকিছু অ্যাটর্নি জেনারেলই মানে পরিচালনা করে থাকেন। বাংলাদেশের পক্ষে প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন তাহলে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের অনেকগুলো দ্বীপ আছে বাংলাদেশের সমুদ্র উপকূলে। নিঝুম দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, সেন্ট মার্টিন, হ্যাঁ, এরকম অনেক দ্বীপ আছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সমুদ্রে। তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোনটি? আনসারটা হচ্ছে ভোলা। ভোলা একমাত্র বাংলাদেশের জেলা যেটা একটি দ্বীপ নিয়ে গঠিত। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র জেলা যেটা একটা দ্বীপ নিয়ে একটা ইউনিয়ন। সেন্ট মার্টিন একটা ইউনিয়ন আর ভোলা একটা জেলা। ঠিক আছে? ভোলা জেলা মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। 3000 প্লাস আয়তন বিশিষ্ট, 3000 সামথিং বর্গ কিলোমিটার আয়তন এই ভোলা দ্বীপের, এবং একক দ্বীপ হিসেবে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, যেটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলাও বটে। পরের প্রশ্ন। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? অ্যাকচুয়ালি অলিম্পিকের পতাকায় এইরকম, আমি একটু আঁকানোর চেষ্টা করি, হ্যাঁ, অলিম্পিকের পতাকার রংগুলো।
একটা থাকে এরকম হলুদ, তারপরে থাকে মনে করেন যে মানে ওই সিরিয়াল আমার এখানে ঠিক নাও হতে পারে, কালো। তারপরে থাকে হচ্ছে এটাই ধরে নিলাম লাল, লাল। তারপরে থাকে হচ্ছে সবুজ, সবুজ। তারপরে থাকে কি নীল, নীল কি আছে আমার? নীল এখানে বোর্ডে বোঝা যাবে না যদিও। নীল ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪ ৫। এই যে এই ৫টি রং থাকে অলিম্পিকের পতাকায়, ঠিক আছে? এইবার অলিম্পিকের পতাকায় এই যে ৫টি রং থাকে, এটি কি নির্দেশ করে সেটি জানেন? অলিম্পিকের পতাকায় বা অলিম্পিকে যে রিং থাকে ৫টি, এই ৫টি রিং ৫টি মহাদেশকে নির্দেশ করে। একটু এই পাশে আমরা দেখি। এক, ধরে নিলাম ১ নাম্বার রং হচ্ছে হলুদ, ২ নাম্বার রং হচ্ছে কালো, ৩ নাম্বার রং হচ্ছে লাল, ৪ নাম্বার রং হচ্ছে নীল এবং ৫ নাম্বার রং হচ্ছে সবুজ। এবার কোন রং দ্বারা কোন মহাদেশকে বোঝায় সেটা কি জানেন? আমি লিখে দিচ্ছি। হলুদ দ্বারা আমাদের এশিয়াকে বোঝানো হয়, এশিয়া মহাদেশ, ঠিক আছে? কালো দ্বারা আফ্রিকাকে বোঝানো হয়, আফ্রিকাকে বোঝানো হয়। লাল দ্বারা আমেরিকা, উত্তর প্লাস দক্ষিণ, দুই আমেরিকাকে একসঙ্গে বোঝানো হয় লাল বৃত্ত দ্বারা, ঠিক আছে? তারপরে নীল দ্বারা বোঝানো হয় ইউরোপকে, ইউরোপ মহাদেশকে বোঝানো হয় নীল দ্বারা। আর সবুজ দ্বারা বোঝানো হয় ওশেনিয়া মহাদেশকে। মনে থাকবে? অলিম্পিকের পতাকায় সাতটা কি বলে ৫টা রং থাকে। আমাদের পৃথিবীতে মহাদেশ কয়টি? ৭টি মহাদেশ। তার মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশে যেহেতু মানুষ থাকে না, এই জন্য তাকে অলিম্পিকের মধ্যে রাখা হয়নি। তারপরও তো ৬টা মহাদেশ থাকে, কিন্তু ৫টা কেন? কারণ এইখানে উত্তর এবং দক্ষিণ আমেরিকা এই দুইটিকে একসঙ্গে আবদ্ধ করে ৫টি মহাদেশের রং করা হয়েছে। এই সিরিয়ালগুলো মনে রাখবেন, ঠিক আছে? পরের প্রশ্নে যাই আমরা। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? আপনি পিসিতে, কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন তার মধ্যে একটি হচ্ছে নর্টন। নর্টন ছাড়াও আরো অ্যান্টিভাইরাস আমরা ইউজ করি। আমরা ক্যাসপারস্কি ইউজ করি, কি ইউজ করি? ক্যাসপারস্কি ইউজ করি, আমরা অ্যাভাস্ট ইউজ করি, অ্যাভাস্ট ইউজ করি। আমরা আরো বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করি। তো তার মধ্যে একটি হচ্ছে নর্টন, ঠিক আছে? মনে রাখবেন কম্পিউটারের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো গুরুত্বপূর্ণ। আপনি যখন আইসিটি পড়বেন তখন এই বিষয়গুলো দেখে রাখবেন। সাধারণ জ্ঞানের মধ্যে আসলে সাধারণ বিজ্ঞানও পড়ে, আইসিটিও পড়ে। আইসিটি থেকে ২-৪টা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। সুতরাং এই টপিকটাও আপনাকে দেখতে হবে। পরের প্রশ্ন, বাংলাদেশে সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করা হয়, বাজেট কয়েক ধরনের হয়। তার মধ্যে বাংলাদেশে যেমন এই ৪ ধরনের বাজেট কিন্তু হয়। সম্পূরক বাজেট হয়, ঘাটতি বাজেট হয়, সুষম বাজেট হয়, উদ্বৃত্ত বাজেট হয়। এর মধ্যে উদ্বৃত্ত বাজেটটা হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি বাজেট। মানে প্রয়োজনের চেয়ে বেশি ঠিক না, উদ্বৃত্ত বাজেট তাকে বলা হয় যে পরিমাণ বাজেট নির্ধারণ করা হলো আয় তার চেয়ে বেশি। ধরেন আপনি একটা চাকরি পেলেন, ৩০,০০০ টাকা বেতনের একটা চাকরি পেলেন, ৩০,০০০ টাকা স্যালারিতে একটি চাকরি করছেন আপনি। এইবার মাসের শুরুতে আপনি কিন্তু ওই মাসে ৩০,০০০ টাকাই পাবেন, কম পাবেন হয়তো, কিন্তু বেশি পাবেন না ১ টাকাও। এরকম একটা চাকরি করেন। এইবার আপনি মাসের শুরুতে হিসাব নিকাশ করতে হয় আপনাকে, যে বাড়ি ভাড়া দিব কয় টাকার, কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে হচ্ছে বাইকের বা গাড়ির তেল বিল ইত্যাদি ইত্যাদি, খাবার দাবার, সবজি কয় টাকার কিনবো, সব মিলে আপনাকে এই ৩০,০০০ টাকার মধ্যেই রাখতে হবে। আপনার ইনকাম ধরে নিলাম সহজভাবে ১০০ টাকা ইনকাম। আপনি বাজেট যদি করেন, বাজেট যদি করেন ৯০ টাকা, এই যে ১০ টাকা বাঁচলো এইটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। তার মানে আপনার আয়ের চেয়ে ব্যয় কম। এবার আপনার আয় হচ্ছে ১০০ টাকা আর আপনি বাজেট করেছেন ১২০ টাকা। এই যে ২০ টাকা আপনি ঋণে থাকলেন, এইটাকে বলা হয় ঘাটতি বাজেট। তো একটু চিন্তা করেন তো বাংলাদেশে কোন ধরনের বাজেট হয়? বাংলাদেশে যে বাজেট, বাংলাদেশে এরকম হয় যে ৬,০০০ কোটি টাকা হচ্ছে যে
আমাদের ইনকাম, আর বাজেট করলাম 10,000 কোটি টাকা। হ্যাঁ, তারপরে ওখানে লিখে রাখলাম নিচে যে রাজস্ব আয় হবে 6,000 কোটি টাকা, আর 4,000 কোটি টাকা আমরা বিদেশ থেকে ঋণ নিব। এই হচ্ছে আমাদের বাজেট। তো অবশ্যই বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট, ঠিক আছে। আপনার বাজেট যদি মানে আয় ব্যয় সমান সমান হয় তাহলে সেটাকে সুষম বাজেট বলে। আর সম্পূরক বাজেট হচ্ছে একবার বাজেট করে হয় নাই, আপনার কিছু টাকা আছে আবারও বাজেট করলেন, এটা সম্পূরক বাজেট। তো এতটুকু জানলেই চলবে বাংলাদেশের ঘাটতি বাজেট হয় সাধারণত। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি মানে ফসিল ফুয়েল। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ওই জিনিস মাটির নিচে বছরের পর বছর, শত শত হাজার হাজার বছর ধরে বিভিন্ন জীব মানে প্রাণ আছে, জীবন আছে, এইরকম টাইপ বস্তু বা প্রাণী পড়ে থাকার ফলে তার শরীর থেকে যে তেল বা ফুয়েল বের হয় এটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। মানুষ না, বিভিন্ন প্রাণীর ফসিল থেকে। মনে করেন পৃথিবীতে কয়েক হাজার বছর আগে আমরা জানি যে ডাইনোসর ছিল, এই ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই ডাইনোসর মনে করেন মাটির নিচে বিভিন্ন স্তরে ঢাকা পড়েছে। এবার ডাইনোসরের শরীর থেকে যে তেল বেরোচ্ছে ওই তেল কিন্তু জ্বালানি হিসেবে ইউজ করছি আমরা, এটাকে বলা হচ্ছে ফসিল ফুয়েল। শুধু ডাইনোসর কেন, বিভিন্ন গাছ, এই যে কয়লা আমরা উত্তোলন করি, কয়লা মাটির নিচে কোত্থেকে আসে জানেন? মিলিয়ন মিলিয়ন বছর আগে পৃথিবীর এই উপরিভাগের গাছ যখন মাটির নিচে ভূমিকম্প বা অন্য কোনো মাধ্যমে চলে যায়, এই গাছ মিলিয়ন মিলিয়ন বছর ধরে মাটির নিচে পড়ে থাকার কারণে কয়লায় পরিণত হয়। এভাবে গাছেরও কিন্তু প্রাণ আছে। এভাবে প্রাণ থেকে যে জ্বালানি মানে সরাসরি প্রডিউস হয় তাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। কিন্তু বায়োগ্যাস, বায়োগ্যাস কি? ধরেন যে আপনার বাড়িতে একটা গরুর খামার আছে, এবার গরুর যে গোবর আছে এই গরুর গোবর দিয়ে কিন্তু প্ল্যান্ট তৈরি করে গ্যাস উত্তোলন করা হয়। গরুর গোবর এটা কিন্তু মানে কি বলে ফসিল ফুয়েল নয়, এটা কিন্তু বায়োগ্যাস। তো এই টাইপের গ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। আশা করি বোঝাতে পেরেছি বায়োগ্যাসের ব্যাপারটা। পরের প্রশ্ন, হুয়াংহো নদীর উৎপত্তি কোথায়? হুয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। এই চীনের দুঃখ হুয়াংহো নদীর উৎপত্তি হয়েছে কুইনলুন পর্বত থেকে। এবার আপনার মনে হইতে পারে স্যার বাংলাদেশের নদীগুলোর উৎপত্তি আর পতন জানলাম না, আপনি চীনের হুয়াংহো নদী নিয়ে চলে আসলেন। হ্যাঁ ভাই, চাকরি পাইতে হলে বাংলাদেশের গুলো যেমন জানতে হবে, আপনাকে যেমন জানতে হবে পদ্মা মেঘনা যমুনার উৎপত্তি কোথায়, তাদের কার সঙ্গে কোথায় কে মিলিত হয়েছে, শাখা নদী উপনদীগুলো কোনগুলো। একই সাথে আপনাকে বিশ্বের আন্তর্জাতিক নদীগুলো সম্পর্কে জানতে হবে। আপনাকে জানতে হবে এশিয়ার বৃহত্তম নদী কোনটি, ইয়াংসি কিয়াং, কোত্থেকে উৎপন্ন হয়েছে, কোথায় পতিত হয়েছে। আপনাকে জানতে হবে চীনের দুঃখ বলা হয় কাকে, হুয়াংহোকে কেন বলা হয়, কোথায় উৎপন্ন হয়েছে, কোথায় পতিত হয়েছে। আপনাকে জানতে হবে ইউরোপের দীর্ঘতম নদী ভলগা, ভলদাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে ব্ল্যাক সিতে পতিত হয়েছে। আপনাকে জানতে হবে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে, 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আপনাকে জানতে হবে ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত, ব্রাজিল সহ মোট 6টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত আমাজন বিশ্বের প্রশস্ততম বা বৃহত্তম নদী। এই সবগুলোই আপনাকে জানতে হবে। এর বাইরেও অনেক নদী আছে, আমি জাস্ট কয়েকটা বললাম, জানতেই হবে। কুয়েনলুন তার মধ্যে একটি। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের কোন জেলায়? বাংলাদেশে চা বাগান রয়েছে মোটামুটি 171টি। 171টির মধ্যে মৌলভীবাজারেই রয়েছে 92টি চা বাগান। তার মানে বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান আছে 92টি। এটি যদিও সাম্প্রতিক প্রশ্ন মনে হতে পারে, কিন্তু এই প্রশ্ন মানে চেঞ্জ হওয়া অনেক কঠিন। কারণ মৌলভীবাজারে যে 92টি চা বাগান আছে অন্যান্য জেলায় তার ধারে কাছেও নাই, অনেক কম। যদি দৈব বলে সিলেটে বা হবিগঞ্জে পঞ্চগড়ে চায়ের বাগান বেড়ে গেল, তাহলে অন্তত 40-50টা করে বাড়াইতে হবে, তাহলে মৌলভীবাজার স্বাদ ধরতে পারবে। তো এদিকে যদি চা বাগানের সংখ্যা বাড়ায়, মৌলভীবাজার কি হয়েছে বসে থাকবে? মৌলভীবাজারও আরো চা বাগান বানানো যেতে পারে। সো মৌলভীবাজারে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে, এটা মনে রাখবেন। সংখ্যাটা চেঞ্জ হইতে পারে, 92 জায়গায় 94, 96 এরকম হয়ে যাইতে পারে, বাট বেশি হবে। পরের প্রশ্ন, ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স, ফেয়ারফ্যাক্স কি জিনিস? ফেয়ারফ্যাক্স হচ্ছে একটি
গোয়েন্দা সংস্থা। এটা কিন্তু কনফিউজিং প্রশ্ন। এই মুহূর্তে আমি কিন্তু সত্যি বলতে একটু কনফিউজ হয়ে গেছিলাম। ফেয়ারফ্যাক্স কি সংবাদ সংস্থা নাকি গোয়েন্দা সংস্থা? আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেছিলাম। সো আপনার কাছে কনফিউজড হওয়া খুবই স্বাভাবিক। ফেয়ারফ্যাক্স কি? তাহলে এটি একটি গোয়েন্দা সংস্থা। কোন দেশের যেন? ইউএসএ। আমেরিকার খুব প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা হচ্ছে ফেয়ারফ্যাক্স। মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের কিন্তু মেমোরি আছে, এটা তো জানেন। তো কম্পিউটারের বা শুধু কম্পিউটারের না, আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেটিরও একটি মেমোরি কার্ড আছে, র্যাম রম ইত্যাদি আছে, তাই না? তো এই মেমোরি তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটা জায়গা আছে যার নাম হচ্ছে সিলিকন ভ্যালি। কেন? কারণ ওইখানে প্রচুর পরিমাণে এই যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, মেমোরি এগুলো তৈরি করা হয়। মানে সিলিকনের উপরে ডিপেন্ড করে ওই জায়গার অর্থনীতি পরিচালিত হয়। বিশ্বের জায়ান্ট কোম্পানিগুলো, আইটি প্রতিষ্ঠানগুলো সব ওই অঞ্চলে অবস্থিত, এই জন্য ওকে বলা হয় সিলিকন ভ্যালি। সো কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে, মনে রাখতে হবে। আচ্ছা, সিলিকন কি ধরনের পদার্থ বলেন তো? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর নাকি নন কন্ডাক্টর? প্রশ্ন থাকলো। আমি এর আগে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, নন কন্ডাক্টর একটা ক্লাসে পড়িয়েছিলাম, তার মধ্যে সিলিকনের প্রশ্ন এসেছিল, সিলিকনের নাম এসেছিল। তো সিলিকন কি? পরের প্রশ্ন বিজ্ঞান থেকে, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আপনি গাড়ির ব্যাটারি মানে হতে পারে সেটা বাইকের মধ্যে থাকে, মানে মাইক্রো কি বলে প্রাইভেট কার, বাস, ট্রাক, অটো, যেই ব্যাটারিগুলো ইউজ করে এর মধ্যে কিন্তু অ্যাসিড থাকে। এবার প্রশ্ন হচ্ছে এটি কোন অ্যাসিড? আনসারটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অত্যন্ত ক্রিয়াশীল একটি অ্যাসিড। এই অ্যাসিডে যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার শরীর পুড়ে যাবে। কাপড়ে লাগলে যত মজবুত বা শক্ত কাপড়ই হোক, সে কাপড় সাথে সাথে সেখানে পুড়ে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে গাড়ির ব্যাটারিতে ইউজ করা হয়। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে বিস্তৃত? আমরা বসফরাস প্রণালী পড়তে গিয়ে কোন একটা প্রশ্নে বসফরাস প্রণালীর ব্যাপার এসেছিল, তখন আমরা জেনেছিলাম যে ইস্তাম্বুল পৃথিবীর এমন একটি শহর যার মধ্যে দিয়ে একটি প্রণালী প্রবাহিত হয়েছে, বসফরাস প্রণালী, এবং বসফরাস প্রণালী থেকে পশ্চিম দিকের অংশটি ইস্তাম্বুল শহরের এই ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত, আর পূর্ব দিকের ইউরোপ প্লাস এশিয়া, এই দুই মহাদেশ মিলে বিস্তৃত। পূর্ব দিকের অংশটা এশিয়া মহাদেশে মধ্যে অবস্থিত। ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর যা দুই মহাদেশ মিলে বিস্তৃত। এটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ শহর। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি খাত, ঠিক আছে, যাকে বলা হয় গঙ্গা খাত। সোয়াচ অফ নো গ্রাউন্ডের আরেকটা নাম হচ্ছে গঙ্গা খাত। গঙ্গা খাত বানান সম্ভবত এরকম নাকি এরকম খাত, মানে আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? যেহেতু আমি মানে এই খাত বানান নিয়ে আমি একটু কনফিউজড হয়ে গেছি, যে গঙ্গা খাত মানে গর্ত বোঝাতে যে খাত ব্যবহার করা হয় সেটি হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, গঙ্গা খাত। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? দেখেন, বাংলাদেশে কয়লা পাওয়া যায়, বাংলাদেশে ন্যাচারাল গ্যাস পাওয়া যায়, বাংলাদেশে কি বলে যে চীনামাটি পাওয়া যায়, বাংলাদেশে কিছু জায়গায় তেল পাওয়া যায়, কিছু জায়গায়, একটি জায়গায় দিনাজপুরের হাকিমপুরে হচ্ছে যে লোহার খনি আবিষ্কৃত হয়েছে। তো এগুলোর মধ্যে বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। যদিও আমাদের প্রাকৃতিক গ্যাসের 95% or 96% or 99% মিথেন আছে, তারপরেও গ্যাসের একটা হিউজ অ্যামাউন্ট আমরা এলপিজি, এলএনজি এগুলো বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়। আচ্ছা, তো এই প্রশ্নের নাম্বার দেখতে পাচ্ছি যে 945 কথা ছিল, আজকে আমরা 945 পর্যন্ত প্রশ্ন পড়ব। তার মানে এই মুহূর্তে আমি ক্লাসের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আজকের
ক্লাসের যে ৩৫টি প্রশ্ন আপনার জন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম, এটি আপনার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রশ্নকে অবহেলা করবেন না। প্রত্যেকটা প্রশ্ন সমান গুরুত্ব দিয়ে যত্ন নিয়ে পড়বেন। একটু পরে গ্রুপে পিডিএফ পেয়ে যাবেন। সো ভালো করে আয়ত্ত করবেন। আর প্রিভিয়াস যে প্রশ্নগুলো আমরা পড়ে এসেছি সেগুলোও বারবার দেখবেন যেন এই ১,০০০ প্রশ্নের একটু আপনার পরীক্ষার হলে গিয়ে যদি আসে তাহলে ভুল না হয়। এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা যে ১,০০০ করে ৪,০০০ প্রশ্ন আপনাকে দিচ্ছি, এই ৪,০০০ প্রশ্ন আপনার জীবনের অন্যতম একটি মাইলফলক হয়ে থাকবে। আপনার চাকরির প্রাপ্তিতে অন্যতম একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। তো আমি শাহিন স্যার আজকের মতো এখানেই বিদায় চাইছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পরবর্তী ৩৫টি প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।